পুলিশের দাবি উদয়ন গুহকে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অরিন্দম বাবু, একের পর এক অভিযোগে উদয়ন গুহর বিরুদ্ধে, যেরকম আবাস যোজনার ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ, তার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা শিশু মঙ্গল সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এত অভিযোগ, এত দুর্নীতি। দেখুন, এই যে দিনহাটা থানাটা দেখাচ্ছে না, আমার মানে হৃদয়টা কেঁপে উঠছে। আমি এই থানার বড়বাবু ছিলাম। আপনাদের বোধহয় মনে আছে যে যখন নাকি রেজাল্ট বের হয়, এই উদয়ন গুহকে এই আমাদের কেন্দ্রীয় বাহিনী তাকে রাত্রেবেলা বোরখা পরিয়ে তার ছেলের বউ, তার ওয়াইফকে নিয়ে দিনহাটা বসিয়ে রেখেছিল। ওখান থেকে জীবন রক্ষার জন্য অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। আপনাদের মনে রাখতে হবে, আপনারা যে এই সমস্ত দুর্নীতি কথা বলছেন, ওর এগেনস্টে কেন এখন পর্যন্ত খুন কেস আর মার্ডার কেস স্টার্ট করা হচ্ছে না? আমি আপনাকে একটা কথা বলছি, শুনুন। 2021 সালের শীতলকুচিতে যে 4 জন সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী মারা হয়েছিল, আসল ঘটনাটা কজন জানে? যে ওখানে আমি জানি মৃণাল হক বলে 15 বছর একটা বাচ্চা ছেলে যখন ভোট দিতে যায়, ওখানে নার্ভাস হয়ে পড়ে যায়। কেন্দ্রীয় বাহিনী তাকে উদ্ধার করে হসপিটালে যখন নিয়ে যাচ্ছে, সেটা রটিয়ে দেয় এই উদয়ন গুহর লোকেরা। যে ওখানে কেন্দ্রীয় বাহিনী আজকে মার্সিলেসলি পেটাচ্ছে এবং ফাইন্ডিং নো আদার অল্টারনেট, আজকে কেন্দ্রীয় বাহিনী রাইফেল নিয়ে টানাটানি করছে, তাদের মেরে দিচ্ছে। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জন্য আজকে যখন গুলি করে মারা গেছে, কিন্তু দেখুন আজকে হি ইজ দ্য রুট অফ অল এভিলস। এই যে 2021 পরে আরো একটা ম্যাডাম আপনাকে বলে দিচ্ছি, আপনার দ্বারা দর্শকবৃন্দ আছে, শুনে নিন এই উদয়ন গুহর ক্যারেক্টার বলে দিচ্ছি। 2021 সালে 3 থেকে 3,500 আজকে রাজবংশী সম্প্রদায় থেকে অসহায় মানুষগুলো আসামে গিয়ে শেল্টার নিয়েছিল। 3.5 মাস ওখানে পড়ে আছে। ওখানকার আসামের গভর্নর এসছেন, কিন্তু আমাদের এই তখনকার দিনের সরকারে কেউ একজন দেখা করতে যায়নি। আমি আজকে এই কথাটা কেন বলছি? ওই আসাম থেকে যখন 3,500-এর মতো ব্যাক করে, তাদের মধ্যে 2 জন ছেলে যখন নাকি আজকে ওই দিনহাটায় ফেরে, সেই দিনই তাকে হত্যা করে দিয়েছে আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড ইনস্টিগেশন অফ উদয় গুহ। কেন আজকে পর্যন্ত এখনো মার্ডারকে স্টার্ট করা হচ্ছে না? আমি আপনাকে শেষ করছি একটা কথা বলে। আপনি মনে রাখবেন, নাগরাকাটাতে যখন নাকি এমপি অ্যাসল্ট হয়, ডেটটা বলেছি 2025 অক্টোবর মাস, একজন এমপি যখন অ্যাসল্ট হয়, একজন শঙ্কর ঘোষ বলে এমএলএ যখন অ্যাসল্ট হয়, আপনি জানেন এই শীতলকুচি এবং সিতাই এবং দিনহাটা থেকে যে সমস্ত ক্রিমিনালরা ছিল, তারা হচ্ছে গিয়ে এই উদয়ন গুহ পাঠিয়েছিল। আচ্ছা, এইটার বিরুদ্ধে পর্যন্ত আজকে তদন্ত হচ্ছে, সিবিআই কে তদন্ত করার কথা বলা হচ্ছে, এখনো দেওয়া হয়নি। কিন্তু আমি প্রশ্ন হচ্ছে, আপনারা দুর্নীতি কথা বলছেন। এই যে আজকে ডিম থেরাপি শুরু হয়েছে, আমরা ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম ছুড়ে মারতাম বল, কিন্তু উইকেটে গিয়ে লাগতো না। কিন্তু এই ডিম থেরাপি আমি জানি না ওরা প্র্যাকটিস করেছে কিনা। ঠিক দেখুন, মাথায় পড়ছে। আজকে তৃণমূল কংগ্রেসের যদি কেউ থাকতো, ডিমের পরিবর্তে বোম পড়তো, গুলি করতো, হত্যা করতো, নারীদের অত্যাচার করতো। আপনি ডিম থেরাপি বলছেন? এরা হচ্ছে কি অনেক, এই সমস্ত মানুষগুলো আজকে কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। একদম অরিন্দম বাবু অত্যাচারের কথা বলছিলেন। সুশান্ত ঘোষ, ধৃত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তাকে আজকে লালবাজারে নিয়ে আসা হয়। লালবাজার থেকে আলিপুর আদালতে তোলা হয় সুশান্ত ঘোষকে। আর গতকালই আমরা জানি ওড়িশার পুরী থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়েন সুশান্ত ঘোষ। নিজের মোবাইল বন্ধ রেখে পরিবারকে মুম্বাই পাঠিয়ে দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ শুনুন। ওই চেয়েছিল অনেক, কিন্তু আমি 3 লাখ টাকা দিয়েছি। কত চেয়েছিল? চেয়েছিল 5 লাখ। 3 লাখ টাকা দিয়েছে? আমি 3 লাখ দিয়েছি। কোনো রসিদ বা কোনো কিছু দিয়েছিল? কোনো রসিদ দেয়নি, কোনো দোকানে রসিদ দেয়নি। কি কারণে দিতে হবে বলেছে? ওই তার না হলে এই 5 ফুট দোকানটা পাবো না। কিন্তু ট্যাক্সের খরচাটা সম্পূর্ণ আমাদের, শুধু জায়গা ডুবুর ফ্রি। আর ওই যে এপারে যে দোকানটা দেখছেন 5 ফুটের, এটা আমি 3 লাখ টাকা কিনতে হয়েছে আমার। সুশান্ত ঘোষ আমার কাছে 2.5 লাখ টাকা নিয়েছে এই দোকানের পারপাসে। কিসের দোকান? এই মাছের দোকান। কেন? ওই না হলে দোকান হবে না, তুলে দিয়ে 2.5 লক্ষ টাকা নিয়েছে আমার কাছ থেকে। 2.5 লক্ষ টাকা। কোনো রসিদ বা কোনো? হ্যাঁ, কিচ্ছু রসিদ দেয়নি। রসিদ কোথায়? কি কারণে দিতে হবে বলেছে? ওই মাছ দোকান ওখানে ছিল, তুলে দিয়েছে, এই টাকা বানিয়ে দিয়েছে, দিয়ে 2.5 লক্ষ টাকা নিয়েছে। 2.5 লক্ষ টাকা আমার কাছ থেকে। গরিব মানুষ আমরা না দিলে হবে না, কিন্তু চলে যাও, জয়নগর চলে যাও, এরকম কথাবার্তা। আমরা গরিব লোক, অসহায় পড়ে গেছি, যদি আমাদের টাকা ফেরত দেয় আমরা খুব উপকার পাই। মানে রাজস্বীর টাকা নিতে কেউ পিছপা হন না, যে যেখান থেকে পেরেছে টাকা তুলেছে। সুমিতা, প্রথম কথা যে গড়িহাট বাজারে তোমার ক্যামেরাম্যানকে নিয়ে যা, গড়িহাট বাজারে যে মাছওয়ালাগুলো বসে, মার্টিনপাড়া কসবা চত্বর থেকে সমস্ত আসে, ওদের কাছ থেকে কীরকমভাবে এক্সটর্শন করা হয় ওদেরকে জিজ্ঞাসা করো। আমি উদয়ন গুহর কথাটা আমি বলতে চাই। 2রা জুন প্রশান্ত রয় বাসুনিয়া কীভাবে হত্যা হয়েছিল,
19শে জুন দুটোই 2023, 28 বছরের ছেলে ছিল শম্ভু দাস, আমাদের কার্যকর্তা, দুটোই আমাদের। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি বলতে ভুলে গেছি, ঠিক ঠিক। কিভাবে একটা 28 বছরের বাচ্চা ছেলে এরা সাথে সাথে আমি গুলি করি। সাথে সাথে ওকে কীরকমভাবে মারা হলো। আজকে এই 45,000 টাকা আবাস যোজনা, দিনের পর দিন আমরা যখন বলে গেছি, দেখো আজকে কথাগুলো কীরকমভাবে প্রশ্ন, আজকে এগুলো পরিষ্কার হচ্ছে। আমার আজকে দাঁড়িয়ে শুধু একটাই বক্তব্য, পুলিশ কিভাবে কিন্তু এই নেতাদেরকে মাথায় হেলমেট পরিয়ে গাড়ির দরজাটাকে একেবারে দরজার কাছে নিয়ে এসে খুলিয়ে কীরকমভাবে প্রোটেকশান দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার অভিজিৎ এই প্রোটেকশানটা পায়নি। কারণ আজকের মুখ্যমন্ত্রীর নাম, আজকের পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, আর সেদিন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তফাৎটা এখানে, তফাৎটা চোখে আঙুল দিয়ে, হ্যাঁ হচ্ছে জনরোষ হচ্ছে, হ্যাঁ আটকানো হয়তো যায় না সব জায়গায়, কিন্তু পুলিশ কিন্তু নিজের কাজটা করছে। পুলিশ কিন্তু ওই টেবিলের তলায় গিয়ে লোকায়নি। পুলিশ ওই বড়বাবুর, কোন তৃণমূলের বড়বাবু ফোন করে কি অর্ডার দিয়েছে তার অপেক্ষায় বসেনি। মুখ্যমন্ত্রীর মতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ওরকম নবান্নে দুখানা ফ্ল্যাগ পাশে লাগিয়ে উল্টো পাল্টা ভাষায় কথা আজকের মুখ্যমন্ত্রী কিন্তু বলছে না। দেখো মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তার কাজ করছেন, এইটা তফাৎ। এইটা হচ্ছে গভর্নেন্স বলা হয়, এইটাকে বলা হয় রাজধর্ম বলা হয়। রাগ সবার আছে, অনেকের আছে, অনেক কিছু অনেককে হারাতে হয়েছে। তুমি নিশ্চয়ই জানো দিনের পর তৃণমূলের বহু লোককে, আমাদের অনেককে সাহায্য করতে হয়েছে, অনেকে পাবলিকলি বলেও দিয়েছে। আমরাও তো মার খেয়েছি, কিন্তু আমরা চাই না যে মারটা, যে অত্যাচারটা, এই যে এখনও অমাবস্যা পূর্ণিমা যে কোমরের ব্যথাগুলো টাটিয়ে ওঠে, এই যে মাথার এইখানগুলো যে পেটে গেছিল, এটা অন্য কারুর হোক, এটা আমরা চাই না। আর কোনো মায়ের কোল খালি হোক, এটা আমরা চাই না। এটা আমাদের সহনশীলতা, কারণ শ্রমিক ভট্টাচার্য এবং প্রধানমন্ত্রী এবং অমিত শাহর স্ট্রিক্ট নির্দেশ আছে। যে অমিত শাহকে বলেছিল না কোন বাপ বাঁচায় দেখে নেব, সেই অমিত শাহ, আমার গৃহমন্ত্রীর স্ট্রিক্ট নির্দেশিকা আছে যাতে কোনো রকম কোনো পোস্ট পোল ভায়োলেন্স, কোনো গণ্ডগোল না হয়। কারণ পশ্চিমবঙ্গকে এই রাজনৈতিক কালচার থেকে আমি বার এই করে জায়গা আনতে হবে, থেকেই তুলে মনিদার আনতে কাছে হবে। আসতে চাইবো। মণিশঙ্কর, একটা বিষয় নিশ্চয়ই আপনি একমত হবেন, রাজ্যে পালাবদল হয়েছে, পুলিশকে পুলিশের মতো কাজ করতে দেওয়া হচ্ছে বলে আজকে এই মানুষগুলো মুখ খুলছেন, তারা অভিযোগগুলো সামনে আনছেন এবং অভিযোগগুলো শুনেছেন। দোকান দেওয়ার জন্য তারা দোকান দেবে, সেই কারণের জন্য এক একটা থেকে, মানে এক একজনের কাছ থেকে 2.5 থেকে 3 লাখ টাকা নেওয়া হতো। দেখো, তৃণমূল কংগ্রেস যখন ছিল না, ছাত্র পরিষদ থেকে তো আমরা রাজনীতিটা করি, তখন আমরা যখন দিনের পর দিন দেখতাম বামফ্রন্ট আমলে পুলিশের মার খাচ্ছি, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112, দিনের পর দিন আমরা বলে এসেছি। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস এসেছিল, সেখানে আজকে যারা ডিম থেরাপির কথা বলছে সবাই মমতা ব্যানার্জির সঙ্গে ছিল। আমরা মনে হয় রাজস্বীরাও তখন মমতা ব্যানার্জির সঙ্গেই ছিল যে সিপিএমটাকে হাঁটানোর জন্যে। আমি বলছি যে কিছুদিন তো আমরা এর থেকেও ভালো কাজ দেখেছি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আসার পরেই যে মারতে শুরু করেছে, চুরি করতে শুরু করেছে দেখিনি তো, কিছু হয়তো খুব কম টাইম স্প্যানের মধ্যেই আমরা দুর্নীতিটা শুরু হয়েছে দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি যে কষ্ট করে দলটা নিয়ে এসছে, পরবর্তীকালে যারা এই দলের মধ্যে দুর্নীতিগ্রস্ত, এই কমল গুহ ছেলে উদয়ন গুহ, তিনি তৃণমূল কবে করে? আসলে আমি বলছি দলে এই যে বেনো জলগুলো ঢুকে গিয়ে এরকম করেছে। আজকে দেখুন যারা যারা এই ঘটনাগুলো ঘটেছে, আমি চাই তাদের উপযুক্ত শাস্তি হোক। দুর্নীতি যারা করেছে, ডিম থেরাপি সবই চাই। আমি শুধু একটাই বলবো, জনরোষও থাকবে। আর একটা কথা বলবো যে যারা যারা এই দুর্নীতিগুলো করেছেন, যাদের নামে কেস হচ্ছে, তারা তো আর কোনোদিন জনপ্রতিনিধি হতে পারবেন না, মানুষ আপনাদের পাশে থাকবেন না। ফলে তারা সোজাসুজি কোর্টে সারেন্ডার করুন, পুরীতে লুকিয়ে না রেখে। কারণ আপনারা জানবেন যে আপনাদের আর কোনো রাজনীতি নেই, কিন্তু মমতা ব্যানার্জি যেখানে হেঁটে যাবে 50টা লোক কিন্তু তার সঙ্গে থাকবে। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি এনাদের ক্ষমা করছেন, এনাদের শাস্তি দেওয়ার কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছিলেন যে আমি প্রার্থী, সব আসনে আমি প্রার্থী। তাহলে সব আসনে এই ধরনের দুর্নীতির চক্র প্রত্যেকে চালাচ্ছিলেন। অরূপ বিশ্বাস থেকে শুরু করে, অরূপ বিশ্বাস 2019-এ হাওড়া কোর্টে পুলিশ লাঠি চালিয়েছিল আইনজীবীদের ওপরে, কই তখন তো প্রশাসন কিছু নড়ে বসেনি। আজকে আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে বলে এত কথা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।